সিম্পলি বললে ডক্টর স্টোন হলো একটা শোনেন অ্যানিমে প্লাস একটা ইসেকাইও বটে। কিন্তু ভাই এই ক্যাটাগরিতে গত 10 বছরে যত অ্যানিমে বের হয়েছে তার মধ্যে সব থেকে ইউনিক আর মাইন্ড ব্লোয়িং হলো এইটা। আজকাল আমরা কত হাফ ডিমন হাফ হিউম্যান টাইপের পাওয়ার ফ্যান্টাসি অ্যানিমে দেখছি, তার কোনো হিসাব নেই। আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু ফর্মুলাটা একটু বেশি একঘেয়ে হয়ে গেছে। ডক্টর স্টোনেও কিছুটা টিপিক্যাল শোনেন ট্রোপ আছে, কিন্তু তুমি যদি একদম ডে ওয়ানের হার্ডকোর ফ্যান হও অথবা জীবনে এর এক এপিসোডও না দেখে থাকো, তবুও তুমি এটার পরে মনে করবা ভাই আমি এতক্ষণ কি দেখলাম এটা। এই সিরিজটা হয়তো তোমার অল টাইম ফেভারিট অ্যানিমের লিস্টে থাকবে না, কিন্তু এর মধ্যে এমন কিছু স্পেশাল কোয়ালিটি আছে যা তুমি অন্য কোথাও পাবা না। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন ডক্টর স্টোনের ফাইনাল সিজন ড্রপ হওয়া শুরু হয়েছে, তাই ভাবলাম এই অ্যানিমেটাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। কারণ ভাই সিরিয়াসলি আমাদের দেশে ডক্টর স্টোনের কয়জন ফ্যান আছে? 8-10 জন। আমি এমনিতেও চাচ্ছিলাম এই অ্যানিমেটা নিয়ে কথা বলার একটা এক্সকিউজ বের করতে। ক্যারেক্টার, কমেডি, আর্ট স্টাইল নাকি মিউজিক, কোনটা নিয়ে কথা বলবো? সবকিছুই জোস। আর বিজ্ঞান বা সায়েন্সের বাইরে গিয়েও এই অ্যানিমেটা হিউম্যানিটি, মানবতাকে যেভাবে দেখায়, দ্যাটস জাস্ট পিক ফিকশন। যারা এই অ্যানিমে সম্পর্কে একদমই কিছু জানো না তাদের জন্য স্টোরিটা একটু বলি। একদিন হঠাৎ করে পুরো পৃথিবী একটা বিশাল সবুজ আলো দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, আর পৃথিবীর সব মানুষ চোখের পলকে পাথরে পরিণত হয়। এরপরে 3700 বছর পরে আমাদের মেইন ক্যারেক্টার সেনকু তার পাথরের জেলখানা থেকে বের হয়ে জেগে ওঠে। আর তার গোল কি? জিরো থেকে হিউম্যান সিভিলাইজেশন বা মানব সভ্যতাকে আবার নতুন করে তৈরি করা। আর সব থেকে ক্রেজি পার্ট হলো ছেলেটা লিটারেলি এতই জিনিয়াস যে সে এটা করতে পারবে, কিন্তু এই বিশাল কাজ সে একা করতে পারবে না। তাই সে তার বন্ধুদেরকে রিভাইভ করে। গায়ের জোরের জন্য তাইজু আছে, ফাইটিং আর প্রোটেকশন দেওয়ার জন্য সুকাসা, হাতের কাজ করার জন্য ইউজুরিহা। এভাবে সে একটা টিম বানায়। এরপরে সেনকু আর তার গ্যাংয়ের মিশন হয় পুরো পৃথিবীকে বাঁচানো। তুমি যদি ডক্টর স্টোন হেটারও হয়ে থাকো, তবু তুমি এটা মানতে বাধ্য হবা যে পুরো মানব জাতি পাথরে পরিণত হওয়া এই কনসেপ্টটা একটা সলিড মাইন্ড ব্লোয়িং হুক। এখন এইখানেই অনেকে একটু কনফিউজ হয়ে যায়। ডক্টর স্টোন তো শোনেন অ্যানিমে, আর শোনেন মানেই তো আমরা ভাবি গোলাগুলি, সুপার পাওয়ার, বন্দুক তো আবার মারামারি। কিন্তু ডক্টর স্টোনে ফাইট থাকলেও এটা ব্যাটেল শোনেন না। যে এমএইচে বা অন্য অ্যানিমেতে যে সুপার পাওয়ার গুলো দেখা যায়, সেনকু সেই পাওয়ার ফ্যান্টাসিটাই রিয়েলিটিতে নিয়ে আসে। আর তার সুপার পাওয়ারের নাম হলো সায়েন্স। আর না ভাই, এটা তোমার সেই বোর্ডিং হাই স্কুলের কেমিস্ট্রি ক্লাস না। মহাবিশ্বের প্রতিটা ঘটনা, ফোর্সের প্রতিটা রিয়াকশন যে লজিক মেনে চলে, সেনকু সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। একটু ভেবে দেখো তো, দুনিয়াতে কত মানুষ তাদের পুরো জীবনটা শুধু একটা জিনিসের পিছনেই দিয়ে দেয়। একজন শেফ যে খাবার খাইয়ে মানুষকে খুশি করতে চায়, একজন ফিলোসফার সে মানুষের মন বুঝতে চায়। কিন্তু সায়েন্স একটু আলাদা, কারণ বিজ্ঞান সবকিছুর মধ্যেই আছে। আমাদের বর্তমান জীবন কত সহজ, তাই আমরা ভুলে যাই যে আমরা আসলে আমাদের আগের প্রজন্মের বাঘা বিজ্ঞানীদের কাঁধের উপর দাঁড়িয়ে এই সুখ শান্তি ভোগ করছি। এই আজ থেকে 100 বছর আগের মানুষও নিউমোনিয়া বা ফ্লুতে মারা যাওয়া কোনো বিষয় ছিল না, এটা স্বাভাবিক নিত্যদিনের বিষয়। গাড়িতে সিট বেল্টের আবিষ্কারের ফলে কত কোটি মানুষের জীবন বেঁচে গেছে, তুমি কি একবার ভাবতে পারো? এমনটা বলা হয় যে আগের কালের কোনো মহারাজার থেকে এখনকার দিনের একজন মিডিল ক্লাস মানুষ বেশি স্বাচ্ছন্দ্য ও আনন্দে থাকে। সেনকু বিশ্বাস করে এই পৃথিবীর 700 কোটি মানুষের প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। সে তার সায়েন্স দিয়ে সবাইকে বাঁচাতে চায়। সায়েন্স দিয়ে যেভাবে মানুষকে বাঁচানো যায়, ঠিক তেমনি সায়েন্স ব্যবহার করে কিছু মানুষ এই পৃথিবীটাকে নরক বানিয়ে দিয়েছে। আর এই আইডিওলজির পার্সনিফিকেশন হলো আমাদের অ্যান্টাগনিস্ট সুকাসা কিন্তু আমাদের টিপিক্যাল ভিলেন বা খারাপ মানুষ না, সে আসলেই অনেক কাইন্ড। সে বিশ্বাস করে যে বিজ্ঞান আর টেকনোলজির উন্নতির ফলে দুর্নীতিগ্রস্ত, লোভী আর দুর্বল মনের বয়স্ক মানুষরা আবার পৃথিবীর ক্ষমতা দখল করে নেবে। সে চায় না পৃথিবী আবার সেই পুরনো পৃথিবীতে ফিরে যাক। সে চায় শুধু তরুণদের নিয়ে একটি পিওর করাপশন ফ্রি দুনিয়া গড়তে। আর এই লক্ষ্যের জন্য যদি তাকে সেই বুড়োদের পাথরের মূর্তিগুলো নিজের হাতে ভাঙতে হয়, তাতেও সে দ্বিধাবোধ করে না। ভাই সুকাসা লজিক্যালি কতটা রাইট বা রং, এটা তোমার দৃষ্টিভঙ্গির ব্যাপার। তুমি কি মানব জাতির উন্নতি করতে চাও, নাকি একটা পিওর আনটাস্ট পৃথিবী চাও? সায়েন্স তো জাস্ট একটা টুল। একটা হাতুড়ি দিয়ে তুমি বাড়িও বানাতে পারবা, আবার কারো মাথাও ফাটাতে পারো। এটা তোমার চয়েস। আর এখানে সেনকু আর তার টিম ডিসাইড করেছে যে তারা এই টুল দিয়ে মানব জাতিকে বাঁচাবে। এমনকি একটা সামান্য সাবান বানানো যে এই সার্ভাইভাল গেমের জন্য কতটা বড় টার্নিং পয়েন্ট, সেটা তুমি এই অ্যানিমে না দেখলে বুঝতে পারবে না। ওকে, ফিলোসফিক্যাল জ্ঞান তো অনেক দিলাম, এবার আসো শো এর সব থেকে মজার পার্ট, ক্যারেক্টার গুলো নিয়ে কথা বলি। এখানে প্রতিটা ক্যারেক্টারের একটা লিটারেলি গোট। তুমি যদি খুব ক্রিটিক্যালি দেখো তবে মনে হবে ক্যারেক্টার গুলো খুবই ওয়ান ডাইমেনশনাল। রিয়েল লাইফের মানুষের মতো এদের মধ্যে অনেক লেয়ার বা ডেপথ নাই। এদের মধ্যে শুধু কয়েকটা পার্সোনালিটি ট্রেড আছে, একটা বিশেষ স্কিল আছে, আর কিছু দুর্বলতা। সবাই নিজস্ব ক্যাচ ফ্রেজের মধ্যে আছে। নর্মালি অন্য কোনো শো হলে আমি বলতাম ক্যারেক্টার রাইটিং খুবই উইক, কিন্তু এটা ডক্টর স্টোন।
এই থিমটাই হলো হিউম্যানিটির একতাবদ্ধ হওয়া। এখানে বোঝানো হয়েছে আমরা সব একা করতে পারি না। সেনকু হয়তো পৃথিবীর সব থেকে জিনিয়াস লোক, কিন্তু তাইজুর গায়ের জোর ছাড়া সে এটা গাছও কাটতে পারবে না। রিউসুয়ের ন্যাভিগেশন ছাড়া তারা দুনিয়া কখনোই ঘুরতে পারতো না। আর কাসাকির হাতের জাদু ছাড়া সেনকু কোনো গ্যাজেটই তৈরি করতে পারতো না। এই গেল বড় ক্যারেক্টারদের কথা, কিন্তু এই পুরো সিরিজে সব থেকে ইম্প্যাক্টফুল আর সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কে জানো? সুইকা। আমি সাধারণত অ্যানিমেতে কিউট বাচ্চা মেয়েদের ট্রোপ একদমই নিতে পারি না, সামথিং ফিলস অফ অ্যাবাউট ইট। কিন্তু সুইকা শি ইজ সামথিং এলস। সে সবসময় টিমের জন্য সব থেকে দরকারি ইনফরমেশনগুলো বের করে আনতো। কিন্তু তার সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটাও না, যখন স্ট্যানলি আর তার সোলজারদের আটকানোর জন্য সবাইকে আবার পাথরে পরিণত করা হলো, তখন পুরো পৃথিবীতেই একটা মানুষই জেগেছিল, আর সে হলো সুইকা। আমি মিথ্যা বলবো না ভাই, সুইকা যখন পাথরের দুনিয়ায় একদম একা জেগে উঠলো, আমি লিটারেলি ভয় পেয়ে গেছি যে অ্যানিমে এখানে শেষ। কারণ এ কেমনে করবে অ্যামাজন জঙ্গলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে একা, চারপাশে তার সব বন্ধুরা পাথরের মূর্তি হয়ে গেছে। সে মাসের পর মাস, বছরের পর বছর একা একা সার্ভাইভ করছে, এক্সপেরিমেন্ট করছে, ফেইল হচ্ছে, আবার ট্রাই করছে। এভাবে পাক্কা 7 বছর কাটানোর পরে অবশেষে সে সেনকুকে রিভাইভ করে। একটা বাচ্চা মেয়ে একা একদম আদম পৃথিবীতে সার্ভাইভ করছে, সাথে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টও করছে। কতটা মেন্টাল স্ট্রেংথ দরকার হয় এটা তুমি ভেবে দেখো একবার। দ্যাটস মাই গোট রাইট দেয়ার। স্টোরি আর ক্যারেক্টার ছাড়াও এই অ্যানিমেতে আরো দুইটা বড় স্ট্রেংথ আছে, তা হলো মিউজিক। তোমরা হয়তো খেয়াল করছো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি ডক্টর স্টোনের থেকে নেওয়া এই মিউজিক ব্যবহার করছি। আমি জানি কপিরাইট খাবো, কিন্তু ভাই ফর দ্য লাভ অফ দ্য গেম এটা আমাকে করতেই হতো। এই সাউন্ড ট্র্যাকগুলো তোমার ভিতরে নতুন কিছু আবিষ্কার করার যে চরম উত্তেজনা সেটাকে পারফেক্টলি ফুটিয়ে তোলে। আর 2 নাম্বারটা হলো আর্ট স্টাইল। হ্যাঁ, অ্যানিমেশনের মধ্যে মাঝে মাঝে কিছু জাঙ্কি লাগে, ব্যাটেন শোনানোর মতো অত স্মুথ না, কিন্তু ভিজুয়ালস আর এনভায়রনমেন্ট ডিটেইলিং জাস্ট মাইন্ড ব্লোয়িং। অবশ্যই সিরিজটা 100% পারফেক্ট না, অনেক সময় স্টোরিতে ইনকনভিনিয়েন্স দেখা যায়, যেমন ঠিক বিপদের মুহূর্তেই সুইকা হুট করে এমন কিছু পায়ে যায় যেটা সেনকুর দরকার ছিল। সুকাসার ওই বিশাল পাথরের বেস যেটা জাদুর মন্ত্রের মতো তৈরি হয়েছে, সেটার লজিকও একটু অদ্ভুত। আবার শত্রুর সামনে দাঁড়িয়েই জোরে জোরে সিক্রেট প্ল্যান ডিসকাস করছে। আর এটা তো সব টিপিক্যাল শোনান ট্রোপেই আছে। কিন্তু সব থেকে বড় যে কারণে মানুষ এই শোটাকে আন্ডাররেট করে তা হলো ফাইট সিনের অভাব। অনেকেই আছে যারা অ্যানিমে মানেই শুধু হাই স্টেক ফাইট দেখতে চায়, আর ডক্টর স্টেন তাদের এই খোরাক মেটাতে পারে না। তাই হয়তো এটা অন্য বড় টাইটেলগুলোর মতো এত হাইপ পায় না, যদিও এটা ডিজার্ভ করে। তাহলে শেষ কথা হলো, তোমার কি ডক্টর স্টোন দেখা উচিত? অ্যাবসলিউটলি 100 বার। আমরা অ্যানিমে ফ্যানরা ইনডমিটেবল হিউম্যান স্পিরিট, মানুষের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে কথা বলতে খুবই পছন্দ করি। সাইমনের সেই ড্রিল যেটা আকাশ ফুড়ে দেয়, অলমাইটের সেই ফাইনাল স্ট্যান্ড, এগুলো চরম ইম্প্যাক্টিং। কিন্তু ডক্টর স্টোনে যেটা আছে সেটা অন্য কোথাও নাই, তা হলো রিয়েলিজম। ফার্মিং করা, ক্রাফটিং করা, ল্যাবে টেস্ট করা, এই জিনিসগুলো আমাদের রিয়েল লাইফকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই অ্যানিমেটা আমাদের সেটাই দেখাচ্ছে, যেটা দেখার পর তুমি মানুষ হিসেবে জন্ম নিয়ে নিজের উপরে একটা গর্ব করতে পারবে যে মানুষ জানার জন্য, বাঁচার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। এই স্পিরিটটাকে তুমি সেলুট না করে থাকতে পারবে না। সো তুমি যখন এই ভিডিওটা দেখছো, হয়তো ফাইনাল সিজন রানিং অথবা শেষ, সো আলসামি না করে যাই দেখে ফেলাও। মাত্র 70 এপিসোডের কাছাকাছি হয়তো, আমি কথা দিচ্ছি তুমি রিগ্রেট করবে না। সো এই পর্যন্তই। তুমি যদি ভিডিওটা দেখে থাকো এই পর্যন্ত, প্লিজ প্রে ফর মি ভিডিওটা যেন কপিরাইট না খায়।